ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী, বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমরা নত্যবিধানের পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় অংশের ক্লাসটা একটু দেখব। নত্যবিধান দ্বিতীয় অংশ। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি। পুরোপুরি ভিডিওটা দেখলে নত্যবিধান সম্পর্কিত কোনো ধরনের সমস্যা আপনাদের আর থাকবে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই, ভিডিওটি অন্যকে শেয়ার করে দিবেন, সবাইকে সুযোগ করে দিবেন শেখার জন্য। ধন্যবাদ সবাইকে। নত্যবিধান পার্ট 2। আমরা গত ক্লাসে দেখেছিলাম রি র স এর পরে মূর্ধন্যের ব্যবহার। আমরা নিয়ম 2-তে দেখব রি র স এর পরে মূর্ধন্য না হয়ে যদি আরো একটা বা দুইটা বর্ণ পরে আমাকে মূর্ধন্য বসাতে হয়, সেক্ষেত্রে আমরা কোন নিয়মে বসাবো বা কিভাবে বসাবো এটা একটু দেখব। তো রি র স এর ঠিক পরেরটা না হয়ে যদি কয়েকটি বর্ণ পরে মূর্ধন্য বসাতে হয় তাহলে কি করব? তাহলে আমরা একটু টেকনিক্যালি ভাবে দেখব, বোঝার মানে সহজভাবে বোঝার জন্য আমি একটু টেকনিক অবলম্বন করব। তো আমরা এই যে গত ক্লাসে আমি বলছিলাম যে ফ্যান চালাতে গেলে যেমন সুইচ লাগে এবং একটা সার্কিট বোর্ড লাগে, সুইচ থেকে ফ্যানে একটা কানেকশন দেওয়া থাকে। তো এই ব্যাপারটা ঠিক তেমন আমরা একটা সুইচ বোর্ড আঁকাই। এটা একটা সুইচ বোর্ড। আমার সুইচ বোর্ডে 3টা সুইচ আছে, রি র এবং স। এই 3টা সুইচ আমার, এই 3টাই ফ্যানের সুইচ। এখন আমার এইখানে ফ্যান, এটা মনে করেন ফ্যান। এখন সুইচ বোর্ড থেকে আমার এই ফ্যান পর্যন্ত, এটা সুইচ বোর্ড যেটা রি র স, এর থেকে আমার এই যে ফ্যান পর্যন্ত একটা তারের কারেন্ট অর্থাৎ সংযোগ লাগবে। আমি সংযোগটা একটু দিই। এইটা হচ্ছে আমার সংযোগ। এই সংযোগে আমার বিশেষ কিছু বর্ণ থাকবে। তার ভিতরে প্রথম হচ্ছে স্বরবর্ণ। ক বর্গ, ক বর্ণে বর্ণ, ক বর্গে বর্ণ আছে 5টা। ক, খ, গ, ঘ, উম। এবার প বর্গ, প বর্গেও যথারীতি 5টি বর্ণ আছে। প, ফ, ব, ভ, ম। আর 4টি বর্ণ আমি একটু মনে রাখবো, সেটা হচ্ছে অন্তর্জ, অন্তস্থ, অনুস্বর, হ। সেক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে হবে, রি র স এটা আমার সুইচ বোর্ড, আর এটা হচ্ছে আমার ধরেন তারের কারেন্ট। ব্যাপারটা একটু দেখি। রি র স এটা সুইচ বোর্ড, এরপরে তারের কারেন্ট স্বরবর্ণ। স্বরবর্ণে আমার 11টা বর্ণ আছে, অ আ রস্য দীর্ঘ রস্য দীর্ঘ, রি এ ওই ও ও। এরপরে আছে ক বর্গ, ক বর্গে আছে ক, খ, গ, ঘ, উম। এরপরে আছে প বর্গ, প, ফ, ব, ভ, ম। এরপরে আছে 4টা বর্ণ, অন্তর্জ, অন্তস্থ, অনুস্বর, হ। অর্থাৎ রি র স, রি র মূর্ধন্য ষ। এরপরে যদি ক, খ, গ, ঘ, উম, প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, অন্তস্থ, অনুস্বর, হ এবং স্বরবর্ণের যে কোনো একটি থাকে, তাহলে তার পরের বর্ণটি অবশ্যই মূর্ধন্য হবে। একটু দেখি, উদাহরণ দিলে বোঝা যাবে।
আমি লিখলাম রু পা, এখানে একটা ন বসাতে হবে আমার। একটু দেখি, আমার সুইচ বোর্ডের র আছে, অর্থাৎ সুইচ বোর্ডের সুইচ আছে। এরপরে আমি দেখি পরের বর্ণ কোনটা আছে। পরে প বর্গের প আছে, তার কারেন্টের সংযোগ আছে। এরপরে দেখি অন্তস্থ, তাহলে অন্তস্থ আছে। সুতরাং আমার সুইচ বোর্ডের রি আছে, তারের কারেন্টের সেই প প বর্ণটা আছে, এবং অন্তস্থ অন্তস্থ বর্ণটাও আছে। তাহলে এইখানে যে নটা হবে সেটা অবশ্যই মূর্ধন্য। রূপায়ণ, যেমন দেখেন চিত্রায়ন, চিত্রায়ন, এখানে আমার কোন ন বসাতে হবে দেখি আমি। চিত্রা র, এই যে র, র অর্থাৎ সুইচ বোর্ডের র আছে। আমি গত ক্লাসে বলছি র বিভিন্ন আকারে থাকতে পারে, ফলা আকারে থাকতে পারে, রেফ আকারে থাকতে পারে, কার আকারে থাকতে পারে, বিভিন্ন আকারে থাকতে পারে। তাহলে আমার এখানে র অর্থাৎ সুইচ বোর্ডের র আছে, এবং আমার তারপরের বর্ণ আছে অন্তস্থ। সুতরাং আমার অবশ্যই ফ্যানটা ঘুরবে, অর্থাৎ মূর্ধন্য হবে। চিত্রায়ন। আমি একটু দেখি আপ্যায়ন, আপ্যায়ন কি হবে এখানে বন্ধুরা? একটু লক্ষ্য করে দেখেন, এইখানে আমার রি র স এর কোনোটিই নাই, রি র স নাই, কিন্তু আমার এই তারের কারেন্টের যে চারটা বর্ণের একটা বর্ণ অন্তস্থ আছে। তো এখন শুধুমাত্র তারের কারেন্ট আছে, বাট সুইচ বোর্ড নাই, অর্থাৎ রি র স নাই। আমার নত্যবিধানের মূল যে বিষয় রি র স, সেই বর্ণের এখানে অনুপস্থিতি আছে। সুতরাং এই তারের কারেন্ট অর্থাৎ অন্তস্থ থাকলেও এখানে মূর্ধন্য হবে না, এখানে হবে দন্তন্য। আমি দেখি মূল্যায়ন, মূল্যায়ন, মূল্যায়ন কি হবে বলেন তো? এ দেখেন তারের কারেন্টের অন্তস্থ আছে, বাট সুইচ বোর্ড নাই। সুইচ বোর্ড না থাকার কারণে এটাই হবে দন্তন্য, দন্তন্য, মূর্ধন্য হবে না। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম গ্রহণ, গ্রহ, এখানে কি হবে গ্রহণ। একটু খেয়াল করেন র, এই যে সুইচ বোর্ডের র কিন্তু আছে, আবার এই যে তারের কারেন্টের যে হ বর্ণ এটাও কিন্তু আছে, তাহলে এখানে অবশ্যই মূর্ধন্য হবে। আশা করি বন্ধুরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারলেন। এবার দেখেন অগ্রহায়ণ, অগ্রহায়ণ বানানো কি হবে? অগ্রহায়ণ কি হবে এখানে বলেন তো? অগ্রহায়ণ হবে এই যে রি র স, অর্থাৎ র, র ফলা আছে, রটা এখানে ফলা আকারে আছে রটা, এবং তারপরে যে বর্ণটা আছে হ, অবশ্যই আমার তারের কারেন্টের বর্ণ হ, এবং এরপরে যেটা আছে অন্তস্থ, এটাও তার, অর্থাৎ এই র থেকে পুরো এই পর্যন্ত একটা সংযোগ আছে, সংযোগ আছে, তাহলে এখানে অবশ্যই মূর্ধন্য হবে। আমি আবার বলি, এখানে খেয়াল রাখতে হবে রি র স এর পরের বর্ণগুলো যদি প্রত্যেকটা বর্ণ এই হয়, অর্থাৎ স্বরবর্ণ ক বর্গ প বর্গ অন্তর্জ অন্তস্থ অনস্বর হ বর্গ থাকে, তাহলে অবশ্যই মূর্ধন্য হবে। এভাবে বন্ধুরা আমরা খুব সহজে এটাকে নিরূপণ করতে পারি। তদ্রূপ আমরা আর একটা এখানে দেখতে পারি, যেমন আমি এখানে বললাম যেমন অর্চনা, অর্চনা, অর্চনা বানান অর্চ, রেফ আছে, কি হবে বলেন তো? মূর্ধন্য না দন্তন্য? আমার অবশ্যই তারের কারেন্টের সেই রেফটা এখানে আছে, অর্থাৎ র আছে, কিন্তু তারপরে যেটা আছে চ, তারের কারেন্টের যে বর্ণগুলো আছে এর ভিতরে সেই বর্ণটা নাই, অর্থাৎ চটা এর ভিতরে নাই, তাহলে এখানে আমার নত্যবিধান অনুযায়ী হবে না, এখানে আমার অবশ্যই দন্তন্য হবে, অর্চ না। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। আমি এবার রুল 3 নিয়ে আলোচনা করব। তো আমরা 3 নাম্বার নিয়মটা একটু দেখব। তিন নাম্বার নিয়মে বলতেছে হ এর পাশে থাকলে, এখানে না সেই পার্টটা, হ এর পাশে থাকলে দন্তন্য, আর হ এর নিচে থাকলে মূর্ধন্য। তাহলে আমি একটা বানান লিখলাম মধ্যাহ্ন, মধ্যাহ্ন, এইখানে আমার বানানটা হচ্ছে এই, তাহলে এইখানে দন্তন্য এর ব্যবহার আছে।
অপরাহ্ন, অপরাহ্ন, যেহেতু আমার র আছে আগে, ওই যে প্রথম নিয়মে রি র স এর পরে মূর্ধন্য হয়, যেহেতু এখানে র আছে আমার এটা হবে নিচে, অর্থাৎ এটা মূর্ধন্য। তা দেখেন সায়াহ্ন, সায়াহ্ন আমি লিখলাম, সরি অপরাহ্ন, পূর্বাহ্ন, পূর্বাহ্ন এটা আবার নিচেই হবে। এ দেখেন আমি একটু বলি, এখানে মূর্ধন্য এটা কিন্তু নক্তবিধান ব্যবহার না, অর্থাৎ রি রস নেই এখানে, এইখানে যেটা আছে এটা হচ্ছে দন্তন্য। অপরাহ্ন র আছে, এরপরে আমার অবশ্যই মূর্ধন্য ব্যবহার করতে হবে, তাহলে এটা হবে অবশ্যই মূর্ধন্য। সায়াহ্ন, সায়াহ্ন, সায়াহ্ন বানানে আমার এখানে রি রস নাই, সুতরাং নক্তবিধানের ব্যবহার নয়, এটা পাশে আছে, এটা হবে দন্তন্য। পূর্বাহ্ন এটা নিচে, নিচে আছে নিচে, এই কারণে এটা এই যে রেফ, রেফ র এবং ওই যে প বর্গের ব আছে, এই কারণে এটা হবে আমার মূর্ধন্য। তাহলে আমরা বলতে পারি হ এর পাশে থাকলে দন্তন্য, হ এর নিচে থাকলে মূর্ধন্য। তাহলে পরীক্ষায় আসবে নিচের কোনটিতে নত্যবিধানের ব্যবহার হয়ে রয়েছে, বা নিচের কোনটিতে নত্যবিধানের ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা যেটা নিচেই থাকবে, নিচেই এইটাই হচ্ছে নত্যবিধানের ব্যবহার, কারণ নিচে থাকলে মূর্ধন্য এবং তার আগে অবশ্যই রি র স বা তার পরের বর্ণগুলো আছে। সুতরাং নিচে থাকলে আমরা এটা নত্যবিধানের ব্যবহার অনুযায়ী মূর্ধন্য, আর পিছনের পাশে থাকলে এটা দন্তন্য এর ব্যবহার। বন্ধুরা আশা করি ব্যাপারটা আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারলেন। ধন্যবাদ সবাইকে। আমরা এর পরের নিয়মে চলে যাব। এর পরের নিয়মে সংযুক্ত সংযুক্ত ট বর্গে, সংযুক্ত ট বর্গে মূর্ধন্য হয়। এখন সংযুক্ত ট বর্গ কোনটা? সংযুক্ত ট বর্গ হচ্ছে এরকম ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আমার এই ট, ঠ, ড এর সাথে যদি কোনো ন যুক্ত হয় তাহলে সেটা জেনে রাখবেন অবশ্যই মূর্ধন্য হবে। এটা নত্যবিধানের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। এবার দেখেন ঘন্টা, যেহেতু ট, ট বর্গ সেহেতু এটা মূর্ধন্য। ঘন্টা, কণ্ঠ, কণ্ঠ, দেখেন লুণ্ঠন, লুণ্ঠন, লুণ্ঠন। সুতরাং আমার এখানে যে সংযুক্ত নটা আছে এটা অবশ্যই মূর্ধন্য হবে। কেন? সংযুক্ত ট বর্গে মূর্ধন্য হয়। তাহলে ঘন্টা, কণ্ঠ, লুণ্ঠন অবশ্যই মূর্ধন্য। ভণ্ড, ভণ্ড বানানে অবশ্যই মূর্ধন্য হবে, যেহেতু ট বর্গে ড আছে। আশা করি আপনারা এই নিয়মটা অনেক ভালোভাবে বুঝতে পারলেন। আমরা এবারের পরবর্তী নিয়মে যাব, তার আগে আরেকবার বলে নিই। সংযুক্ত ট বর্গে মূর্ধন্য হয়। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, অর্থাৎ ট, ঠ, ড এর সাথে যদি কোনো ন ব্যবহৃত হয় তাহলে সেটা অবশ্যই জেনে রাখবেন মূর্ধন্য হবে। আচ্ছা, আমরা এবার আরেকটা নিয়ম দেখব। বিশেষ নিয়মে, বিশেষ নিয়মে বিশেষ নিয়মে বিশেষ নিয়মে ব্যবহার, বিশেষ নিয়মের ব্যবহার, এটা কোনো নিয়মের অধীনে না, এটা ব্যতিক্রমধর্মী, এটা আপনারা জেনে নেবেন। যেমন লবণ, লবণ, কল্যাণ, বাণিজ্য, হ্যাঁ লবণ, কল্যাণ, বাণিজ্য, এই যে ব্যাপারগুলো আছে দেখেন, এর আগে রি রস নাই কিন্তু তারপরেও এখানে মূর্ধন্য আছে। এটা বিশেষ নিয়মে বা নিপাত নিষিদ্ধ এটা ব্যবহার হয়ে থাকে। এরকম ধরনের অনেকগুলো শব্দ বাংলা দ্বিতীয় বোর্ড বইয়ে দেওয়া আছে, আপনারা এটা মুখস্থ করে নিতে হবে। যেমন দেখেন আরো কিছু শব্দ এখান থেকে আমরা বলতে পারি, যেমন আপনি যে কণিকা, হ্যাঁ কণিকা, এই দেখেন এটা কিন্তু কোনো নিয়মের অধীনে না, মানে টোটাল এটা বিশেষ নিয়মে এই শব্দগুলো আছে, এগুলো আপনারা একটু, যেমন মন, মন, কোন,
কোন, আপন, আপন, এই শব্দগুলো আপনারা একটু বিভিন্নভাবে জেনে নেবেন। এটা বইয়ে আছে, এটা একটু মুখস্থ করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র বইয়ে একটা কবিতার আকারে দেওয়া আছে, এটা একটু আপনারা জেনে নেবেন। নত্যবিধানের শেষ নিয়মটা আমরা একটু দেখব। মূর্ধন্য হয় না যেসব শব্দে। কোন কোন শব্দে মূর্ধন্য হয় না? যেমন দেখেন, বিদেশি শব্দে মূর্ধন্যর ব্যবহার হয় না। তারপরে সমাসবদ্ধ শব্দে হয় না, সমাসবদ্ধ শব্দে হয় না। তারপরে আপনার ক্রিয়াবাচক শব্দে হয় না। তারপরে আপনার হয় না সংযুক্ত ত বর্গে। সংযুক্ত ত বর্গে, সংযুক্ত ত বর্গ কি? ত, থ, দ, ধ, দন্তন্য, এই বর্গগুলোতে আমার মূর্ধন্যের ব্যবহার হয় না। বিদেশি শব্দ কি? যেমন স্ট্যান্ড, স্ট্যান্ড, হ্যাঁ। তারপরে পিওন, স্ট্যান্ড। তারপরে স্টেশন, তারপরে আপনার স্ট্যান্ড, এই যে এইগুলো পিওন। কর্নেল, কর্নেল শব্দে হয় না, কর্নেল, এগুলো বিদেশি শব্দ, এই কারণে এটা হয় না। আচ্ছা, এবার দেখেন সমাসবদ্ধ শব্দে, যেমন দেখেন দুর্নীতি, দুর্নীতি, হ্যাঁ। তারপরে সর্বনাশ, সর্বনাশ, এইসব শব্দগুলো হয় না, কারণ সমাসবদ্ধ শব্দ। ক্রিয়াবাচক শব্দে যেমন করেন, খাবেন, যাবেন, এগুলোতে হয় না। সংযুক্ত ত বর্গে, যেমন দেখেন রবীন্দ্র, রবীন্দ্র, রবীন্দ্র শব্দে কিন্তু এটা হবে না, কারণ রবীন্দ্র শব্দ হচ্ছে ত বর্গের অন্তর্ভুক্ত একটা শব্দ। সুতরাং আমরা ত, থ, দ, ধ, দন্তন্য, যদি এর সাথে যদি কোনো ন যুক্ত হয় সেটা অবশ্যই দন্তন্য হবে। ক্রিয়াবাচক শব্দে এটা হবে হচ্ছে আপনার দন্তন্য, মূর্ধন্য হবে না। আর সমাসবদ্ধ শব্দে এটাতেও আপনার মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। বিদেশি শব্দে হবে না, এগুলোতেও দন্তন্য হবে। ধন্যবাদ সবাইকে। নত্যবিধান এখানেই শেষ। আমাদের পরবর্তী ক্লাস সত্যবিধান সম্পর্কিত। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি বাণী এডুকেশনের পক্ষ থেকে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।